আসসালামু আলাইকুম। একটা কথা বলি, তুমি হয়তো বারবার হেরেছ, যা চেয়েছিলে তা পাওনি। যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নটাও বারবার ভেঙে গেছে। তোমার যে চেষ্টা, সেই চেষ্টা নিয়ে মানুষ হাসাহাসিও করেছে। কিন্তু একটা ব্যাপার মনে রেখো, তোমার আজকের এই ব্যর্থতা তোমার শেষ পরিচয় না। তোমার আজকের হার তোমার শেষ গল্পও না। যে মানুষ হাল ছেড়ে দেয় সে হেরে যায়, আর যে মানুষ পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় তার জন্য ইতিহাস অপেক্ষা করে। নেইমার জুনিয়র, যুবরাজ আবার ফিরে এসেছেন, তার জন্য হয়তোবা ইতিহাসটাই অপেক্ষা করছে। কারণ নেইমার হয়তোবা মনে মনে বিশ্বাস করেছিল যে এটাই তার জীবনের শেষ গল্প না, এটাই তার জীবনের শেষ সত্য না। অনেকেই হয়তোবা জাস্টিফাই করতে চাইবেন যে পিআর প্রেশার কিংবা কমার্শিয়াল ইম্প্যাক্টের কথা চিন্তা করে কার্লো আনচেলত্তি হয়তোবা প্রেশারাইজড হয়ে নেইমারকে ডেকেছেন। কিন্তু আজকের একটা দৃশ্য যদি আমি আপনাদেরকে দেখাই, ঠিক যেই সময়টায় ম্যাথিউস কুনিয়া তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, যেভাবে হাসতে হাসতে যেইভাবে তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তার মানে তিনি বেরিয়ে যাওয়াতে তিনি নিজে খুশি বোধ করছেন যে নেইমার নামছে, যুবরাজ নামছে, দ্য প্রিন্স ইজ ব্যাক। এই জায়গাটাই বোঝা যায় যে এই দলটা নেইমারকে কতখানি ওন করে। ডেফিনেটলি প্রত্যেকটা দলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা চ্যাম্পিয়ন ক্যারেক্টার দরকার। প্রত্যেকটা দলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিংবা প্রত্যেকটা দলের বড় আসরে ভালো করার জন্য একটা ইনফ্লুয়েন্স দরকার। নেইমার ব্রাজিল দলটার সেই ইনফ্লুয়েন্স, সেটা আমরা সবাই জানি। 2014 বিশ্বকাপে জার্মানির সঙ্গে ম্যাচে না থাকার পর এটার ইম্প্যাক্টটা কী হয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। 2022 বিশ্বকাপের কথা যদি বলি, ব্রাজিল যদি টাই ব্রেকারে হেরে না যায় ওই ম্যাচটা ক্রোয়েশিয়ার সঙ্গে, হয়তোবা ওই টুর্নামেন্টটাও ব্রাজিল সেমিফাইনাল পর্যন্তও যেতে পারে। ইউ নেভার নো। নেইমার কখনোই ব্রাজিলের হয়ে খারাপ খেলেন নাই। আপনি কখনো বলতে পারবেন না যে নেইমার যতগুলো ম্যাচ বা যতগুলো টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে তিনি খেলেছেন, তিনি কখনো খারাপ খেলেছেন। আজকের দিনটাতে নেইমারের টাচগুলো যদি আমরা একটু চিন্তা করতে চাই, তাহলে নেইমার যখন প্রথমে নেমেছেন, সত্যি কথা বলতে তার প্রথম টাচের সময় একটা খুব ইন্টারেস্টিং বিষয়, 6 জন মিলে তাকে ঘিরে ধরেছেন। স্কটল্যান্ডের 6 জন মিলে নেইমারকে ঘিরে ধরেছেন। দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং টু সি। এবং এটাই কিন্তু এই ধরনের প্লেয়ারদের সবচাইতে বড় ইউনিক পাওয়ারের জায়গাটা, যে আলটিমেটলি অপোনেন্টের সকল অ্যাটেনশন ড্র্যাগ করছেন নেইমার। দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটস অপরচুনিটি ফর দ্য টিম, যে তারা অন্য ফ্রি স্পেস দিয়ে হয়তোবা কোনো ভ্যাকুয়াম জায়গা দিয়ে তারা অ্যাটাক করতে পারছেন। আজকে হয় নাই, কিন্তু ভবিষ্যতে অবশ্যই হবে। তার মানে নেইমারের মাঠে নামাটাই কিন্তু আসলে একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে নেইমার একটা অফসাইড ট্র্যাপকে এড়িয়েছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হয়তোবা খুব সাধারণ একটা ব্যাপার, বাট নেইমার এত বড় একটা ইনজুরির পর থেকে এসে তারপর তিনি ওইভাবে চলে গিয়েছিলেন অফসাইডের বাইরে, বাট এত এনথুসিয়াজম সহ তিনি ভেতরের দিকে আবার ঢুকলেন। এই জায়গাগুলো দেখতে ভালো লাগে এই কারণটা হচ্ছে নেইমার যার থাকারই কথা না এই বিশ্বকাপে, যার এই পিচে দৌড়ানোরই কথা না, বাট দিন শেষে তিনি খেলছেন, এইভাবে দৌড়াচ্ছেন। দ্যাট ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং টু সি। আমার মনে হয় যে গ্যাব্রিয়েলকে তিনি যে বলটা দিয়েছিলেন, ওই বলটা যদি গ্যাব্রিয়েল গোল করতে পারতেন, তাইলে তো হয়তো বা স্কোরশিট বা পরিসংখ্যানের জায়গাটায়, অ্যাসিস্টের জায়গাটায় নেইমারের নামটাও থাকতো। বাট কখনো কখনো পরিসংখ্যান সবসময় সব কথা বলে না। নেইমার যেভাবে খেলেছেন তার সামর্থ্য অনুযায়ী তিনি এখন যতটুকু ফিট আছেন, ম্যাচ ফিটনেস এখনও পুরোপুরি পেয়েছেন কি পান নাই সেটা নিয়ে এখনও কথার জায়গা আছে। বাট যতটুকু সময় খেলেছেন আমার কাছে মনে হয় ভালো সার্ভিস তিনি দিয়েছেন। শেষ করার সময় কাঁদছিলেন, নামার সময় হাসছিলেন, শেষ করার সময় কাঁদছিলেন। এবং এই কান্নাটা তিনি কানবেন না কেন? কারণ অনেক প্রতীক্ষিত একটা জায়গা। এই টুর্নামেন্টে তিনি খেলবেন কি খেলবেন না, এসেছিলেন দলের সঙ্গে, এসে 2টা ম্যাচ বসে বসে দেখেছেন, দেন ফিট হয়েছেন। কার্লো আনচেলত্তি তাকে আস্তে আস্তে করে তাকে ফেরানোর চেষ্টা করছে। এবং দেখেন, নেইমারকে ফেরানোর জন্য আমরা কতই না নতুন নতুন প্রযুক্তির কথা জেনেছি। নাসা যে সমস্ত ট্রেডমিলে করে মহাকাশচারী বা নভোচারীদেরকে তারা হাঁটা শেখায়, মহাকাশে কীভাবে বায়ুশূন্য জায়গায় হাঁটতে হয়, সেরকম ট্রেডমিল যাতে নেইমারের পায়ের উপর প্রেশার না পড়ে, সেগুলোর ব্যবহার সম্পর্কে আমরা দেখেছি। আমরা এক ধরনের অক্সিজেন চেম্বারের কথা জেনেছি, যেখানে নেইমারকে রেখে তার ড্যামেজ যে টিস্যুগুলো, সেই টিস্যুগুলোকে রিকভারি করার চেষ্টা চলছে। সো নেইমার ব্রাজিল টিমের জন্য ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ, যে কারণে এই খবরগুলো অনেক বেশি স্প্রেড হয় বা বের হয়। এগুলো খুব স্ট্যান্ডার্ড প্রোটোকল। পৃথিবীর যে কোনো প্রান্তেই যারা মানে একদম টপ লেভেলের ফুটবল আছে, সেই টপ লেভেলের ফুটবলে সবাইকে এরকম ট্রিটমেন্ট দেওয়া হয়। বাট নেইমারের এই কথাগুলো অনেক বেশি মাত্রায় প্রচারিত বা প্রকাশিত হয় এই কারণে, কারণ নেইমারের নামটাই অনেক বেশি মাত্রায় আকাঙ্ক্ষিত। নেইমারের নামটাই অনেক বেশি মাত্রায় এক ধরনের আন্দোলিত করে যারা ব্রাজিলের সমর্থন করেন বা ভালো ফুটবলের সমর্থন করেন। আবারও বলি,
নেইমার ক্লাব ক্যারিয়ার তার যেমনই হয়েছে বা যেমনই ছিল বা যেমনই আছে না কেন, ব্রাজিল টিমের হয়ে নেইমার কিন্তু কখনোই খারাপ পারফরমেন্স করেনি। ইট ওয়াজ ব্যাড লাক ফর ব্রাজিল যে গত বিশ্বকাপটা ব্রাজিল টাইব্রেকারে হেরে গেছে, আদারওয়াইজ হয়তো বা নেইমারের আরও ঝলক আমরা সেই জায়গাটা দেখতে পেতাম। আর ওই যে শুরুর যে কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যেও বলেছি, যারা হয়তো বা জীবনে চলার পথে অনেক সময় জীবনটাকে নিয়ে একটু অন্যভাবে চিন্তা করতে চান বা জীবনটাকে হয়তোবা একটু পিছিয়ে পড়েছেন, সেই সময়টাতে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, একটু হয়তোবা আপনাকে হতাশা ঘিরে ধরেছে, সেই সময় কিন্তু এই বিষয়গুলো আপনার জন্য একটা মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আপনি যদি সত্যিকার অর্থে কোনো কিছু চান, আপনি যদি ধৈর্যের জায়গাটা রাখেন, আপনি যদি আপনার ডিটারমিনেশনের জায়গাটা রাখেন, আপনার ভাগ্য খুলতেও পারে, আপনি হয়তো ইতিহাস রচনা করতেও পারেন। কে জানে, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, হয়তোবা বাংলাদেশের কোনো এক গ্রামের, কোনো এক অজপাড়া গ্রামের কোনো এক ছোট্ট শিশু যে হয়তোবা আমাকে এই মুহূর্তে শুনছে, যে হয়তোবা ভালো ফুটবলার হতে চায়, নেইমার জুনিয়রের মতো না হোক, হামজা চৌধুরীর মতো, হামজা চৌধুরীর সঙ্গে একটা সময় দেশকে রিপ্রেজেন্ট করতে চায়, তার জন্য হয়তোবা কথাটা কাজে লাগতে পারে। অর্থাৎ কোনো জায়গাতেই কারো জীবন কোনো প্রান্তে ছেড়ে দেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ না। আপনি যখন পড়ে যাবেন, পড়ে গিয়ে যখন উঠে দাঁড়াবেন, ইতিহাস আপনার জন্য অপেক্ষা করবেই করবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।